আরহান একটানে এশাকে কোলে তুলে বিছানার পাশে বসে। এশা তার গলা জড়িয়ে ধরে আছে, যেন আরহানকে কেউ কেড়ে নিচ্ছে। এই সুযোগে আরহান মুচকি হেসে বলে, এই আদরটা তো রাতে করলেও পারো বেবি। এখন কাজে যাওয়ার আগে আমাকে কন্ট্রোল হারাতে বাধ্য কেন করছো? এশা তাকায় একবার আরহানের চোখে, তারপর বুকে মাথা রেখে এক হাতে ইচ্ছে করে তার শার্টের একটা বোতাম খুলে দেয়। আরহান সাথে সাথে এশার হাতটা থামিয়ে দেয়। হুম, একদম না। আমাকে কিভাবে দিশেহারা করতে হয় ভালোই শিখে গেছো। এশা ধীরে বলে, কি দরকার ওই কায়ানের সঙ্গে দেখা করার? থাকুন আমার কাছে। আরহান এশার কপালে গভীর চুমু দিয়ে বলল, রাহিকে ফিরিয়ে আনতে হবে। আর কিছু এমন ব্যাপার আছে যা কেবলই কায়ান জানে, আর এই মিটিংটা খুবই জরুরি। এই কথাটা শুনে এশার চোখ বড় বড় হয়ে গেল। রাহি? তার চোখে বিস্ময়, উদ্বেগ আর অজানা আশঙ্কা। রাহি যে কায়ানের বন্দী এই ব্যাপারে এশার অজানা ছিল। রাহি এবার সত্যি প্রস্তুত এই বন্দি দশা থেকে বেরিয়ে যাওয়ার জন্য, কিন্তু তার বুকের ভেতরে একরাশ ভয় যেন গুমড়ে উঠছে বারবার। কায়ানের আসল উদ্দেশ্য কি সেটা আজও রহস্য। গাড়ির ভেতরে বসে রাহি জানালার বাইরে তাকিয়ে থাকে, অথচ মনে চলছে নানান প্রশ্নের ঢেউ। তাকে নিয়ে যাওয়া হচ্ছে এক পুরানো পোড়া বাড়িতে, যেখানে কায়ান আর আরহান মুখোমুখি হওয়ার কথা। কিন্তু রাহির জানা নেই সেখানে কি অপেক্ষা করছে তার জন্য। প্রীতি, সেই মেয়েটি কোথায় গেল? সেই দিনের পর তাকে আর দেখা যায়নি সেই বাড়িতে। আর কায়ানের মা? সেই বাড়িতে কায়ানের মা ছিলেন না। তাহলে কি তাদের অন্য কোথাও লুকিয়ে রাখা হয়েছে? গাড়ির ভেতরে রাহির সাথে আছে তিনজন কঠোর চেহারার লোক। কোথাও কোনো কথা নেই, শুধু নীরব গন্তব্যের দিকে এগিয়ে চলেছে গাড়িটি। চলার আগে কায়ানের সাথে রাহির আর দেখা হয়নি, কিন্তু তার জন্য রাখা ছিল একটা ছোট্ট চিঠি আর একটি আংটি। চিঠিতে লেখা ছিল, সুইটহার্ট, না চাইতেও তোমাকে ফেরত পাঠাতে হচ্ছে। ইচ্ছে ছিল তোমাকে আজীবন কাছে রাখি, প্রয়োজনে বন্দি করেই রাখতাম এই পৃথিবী থেকে আড়াল করে, শুধুমাত্র আমার জন্য। কিন্তু ভেবে দেখলাম এতে ক্ষতি হবে আমারই। এই অন্ধকার জগতে টিকে থাকতে হলে শক্তি লাগে, হৃদস্পন্দন নয়। আর তুমি, তুমি আমার সবচেয়ে বড় দুর্বলতা হয়ে দাঁড়িয়েছো। তুমি যদি আমাকে চাও, তাহলে আমি সেই দুর্বলতাকে আমার সবচেয়ে বড় শক্তিতে পরিণত করতাম। কিন্তু দুঃখের বিষয়, তুমি কখনোই তা করনি। তবু আমি এক অদ্ভুত শান্তি পাই এটা জেনে, অন্তত তুমি আর সেই জারজের কাছে ফিরে যাবে না। আর হয়তো, শুধু হয়তো, তার মানে আমার এখনো সুযোগ আছে, প্রিয়তমা। চিঠিতে আংটিটা সম্পর্কে কোনো কিছুই লেখা ছিল না। কায়ানের এই আচরণ যে এই পাগলামি, রাহির তা বোঝা দায়। কায়ানের প্রতি তার মনে কোনো অনুভূতি নেই, কোনো টান নেই। তবু কিভাবে কায়ান, একজন জটিল দুর্ধর্ষ পুরুষ, কোনো কেন তার প্রতি এতটা দুর্বল হয়ে পড়ল, সেটা রাহির বোধগম্য নয়। হয়তো এটা কায়ানের নতুন কোনো খেলা, নতুন কোনো ফাঁদ। আংটি বা চিঠি কোনোটাই সে সাথে আনেনি, আনবে কেমন করে? এসব নেওয়ার প্রশ্নই ওঠে না, অসম্ভব। পোড়া বাড়িটা যেন একেবারে ভুতুড়ে, চারপাশে ছড়িয়ে থাকা ধ্বংস, স্যাঁতসেঁতে গন্ধ আর নিস্তব্ধ অন্ধকার। আলো নেই, শব্দ নেই, শুধু নিস্তব্ধতায় লুকিয়ে আছে অজানা কিছু। আরহান জানতো কায়ান যখন ডেকেছে জায়গাটা এমনই হবে, অস্বাভাবিক, শহর থেকে অনেক দূরে, নির্জন ও রহস্যময়। শহরের কোলাহল থেকে কিলোমিটার দূরে দাঁড়িয়ে আছে এই ভাঙা বাড়ি। আরহান চুপচাপ চারপাশে কঠিন চোখে তাকিয়ে রইল, তার দৃষ্টি তীক্ষ্ণ সজাগ, যেন এক মুহূর্তে সব অনাকাঙ্ক্ষিত যেন কোনো কিছুই চিহ্নিত করে ফেলবে। তারপর সে ধীরে ধীরে সামনে থাকা পুরানো ধুলোমাখা সোফায় গিয়ে বসল। হ্যালো ব্রাদার। কায়ানের কণ্ঠ ভেসে এলো সিঁড়ির দিক থেকে, নরম ঠান্ডা, কিন্তু ভেতরে লুকানো এক ধরনের খালাচ্ছলে ভরা তীক্ষ্ণতা। সে ধীরে ধীরে পা ফেলে নিচে নামছে, যেন প্রতিটি ধাপ তার দাম্ভিকতার ছাপ রেখে যাচ্ছে।
ঘরটায় হালকা একটা হলুদ বাতি জ্বলছে, যথেষ্ট আলো শুধু একজন আরেকজনের মুখ স্পষ্টভাবে দেখার জন্য। আলো আঁধারির সেই পরিবেশে কায়েনের চোখে ঝিলিক আর ঠোঁটের কোণে এক রহস্যময় হাসি। আরহান তাকিয়ে আছে নীরবভাবে। দুই ভাই, একটা নিঃশব্দ যুদ্ধক্ষেত্র, যেখানে শব্দের চেয়েও বেশি কাজ করছে চোখের ভাষা। তাহলে ফাইনালি অফিসার আরহানের সাক্ষাৎ মিলেই গেল। তাচ্ছিলের হাসি ঠোঁটে ঝুলিয়ে বলল কায়ান, ফিলিং লাকি। আরহান ভুরু কুঁচকে তাকিয়ে থাকে। এই ধরনের ফাঁপা কথা তার সহ্যের বাইরে। গলা কঠিন, মুখে কোনো আবেগ নেই। রাহি কোথায়? সরাসরি প্রশ্ন ছুড়ে দেয় আরহান। কায়ান ঠান্ডা গলায় উত্তর দেয়, রিল্যাক্স, সে একদমই ঠিক আছে। একটু থেমে আবারও যোগ করে, পেনড্রাইভটা? আরহানের কণ্ঠ যেন বরফে মোড়া। আগে তোর লোকেরা রাহিকে আমার লোকেদের হাতে তুলে দেবে, তারপর পেনড্রাইভ। কায়ান একটু হাসে, তার চোখে অদ্ভুত খেলা। ইউ আর সো ডিমান্ডিং বিগ ব্রাদার, অলরাইট। বলেই কায়ান মোবাইলটা বের করে নিজের লোকেদেরকে ফোন করলো। তার কল শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই আরহানের ফোনটা বেজে উঠল। স্ক্রিনে রুদ্রের নাম। কল রিসিভ করতেই রুদ্র জানালো, রাহি এখন তাদের কাছে, নিরাপদ, কোনো চিন্তা নেই। খবরটা শুনে আরহানের কপালে ভাঁজ কিছুটা মুছে গেল। চোখে ফিরে এলো স্থিরতা। কিন্তু কায়ান তখনও তার দিকে চুপচাপ তাকিয়ে আসতে, স্থির ঠান্ডা দৃষ্টিতে। আরহান ফোনটা পকেটে রেখে ধীরে ধীরে কায়ানের চোখে চোখ রাখল। তার কণ্ঠে অদ্ভুত এক শীতলতা, যেন প্রতিটি শব্দ ধারালো। কাকে বাঁচাতে চাইছিস তুই? কি উদ্দেশ্য তোর? কায়ান বিদ্রূপ করে হেসে উঠল। সেই হাসির ভেতরে যেন ঠান্ডা বিষ ঝরানো। মানুষ বাঁচানোর আমার কাজ না ব্রাদার, ঠান্ডা গলায় বলল কায়ান। আরহান এবার খানিকটা ঝুঁকে এসে গাঢ় কণ্ঠে বলল, তাহলে তোর কাজ কি? অন্যের বাঁচাটা? এই পেনড্রাইভে যা আছে সব প্রমাণ আহাদ মির্জার বিরুদ্ধে, তা আমি জানি, তুইও জানিস, কিন্তু তোকে এতটা নাচাচ্ছে কে? এইবার কায়ানের চোখে আগুন জ্বলে উঠল। এভাবে কথা বলার সাহস আজ অবধি কেউ দেখায়নি তার সামনে। জবাব না দিয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল আরহানের দিকে, তারপর ঠোঁট বাঁকিয়ে ফিসফিস করে বলল, ব্যাস, এইটুকুই। আহাদ মির্জা তো শুধু নামে ডন, কাজে ঠন ঠন পুতুল। আর পুতুল তো নিজে নাচে, অন্যকে নাচাবে কি করে? আরহান এবার সোজা হয়ে বসল, চোখে এক তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে ধীরে ধীরে বলল, তাহলে কে? কে আছে এই ছায়ার ভেতরে? কায়ান শান্ত চোখে তাকিয়ে বলল, আরশাফ মির্জা। আরহানের ভুরু কুঁচকে গেল। আরশাফ মির্জা? দেশের ইতিহাসে অন্যতম কুখ্যাত দুর্নীতিবাজ, যার নাম সরকারিভাবে আগেই মৃত বলে ঘোষিত। কিন্তু আসলে খাতা কলমে মৃত হলেও বিদেশের মাটিতে তার নতুন পরিচয়, মাফিয়া ড্রেক। লুটপাট করা কোটি কোটি টাকা নিয়ে এখনো আরামে দিন কাটাচ্ছে। তার পেছনে রয়েছে দেশের কিছু উচ্চ পদস্থ কর্মকর্তা, নেফাত্তের সহায়তা। আর ফলে এইসব তথ্য শুধুই ভেতরের লোকেদের কাছেই সীমাবদ্ধ। বাইরের কেউ এই গন্ধটুকুও পায় না। কিন্তু কায়ান কতটুকু জানে সে? এই প্রশ্নটা এখন ঝড়ের মতো বয়ে যাচ্ছে আরহানের ভেতর। সে চোখটা সরু করে কায়ানের দিকে তাকিয়ে ধীরে বলল, আরশাফ মির্জা? সে তো সরকারি নথিতে মৃত। কায়ান বিদ্রূপ করে হাসল। চোখে ছিল অভিমান মেশানো এক কঠিন স্থিরতা। সেই সব নথির গল্প আমাকে বলে লাভ নেই ব্রাদার। তার কণ্ঠে ছিল ঠান্ডা দৃঢ়তা। ওর সম্পর্কে আমি সব জানি, কোথায় আছে, কি করছে, সব আমি জানি। আরহান গভীর দম ফেলল, এরপর ধীরে বলল, তাহলে তুই বলতে চাস এই সব কিছুর পেছনে আছে আরশাফ মির্জা? কায়ান মাথা নাড়িয়ে বলল, পেছনে কে আছে কে নেই সেটা আমার বিষয় না। আমার একটাই টার্গেট, আরশাফ মির্জা অবধি পৌঁছানো। আরহান ঠোঁটে এক চিলতে কঠিন হাসি টেনে বলল, কিভাবে? প্রতি বছর সে দেশে আসছে ভিন্ন পরিচয়। কখন আসে, কোথায় ওঠে, এই সব খবর রাখে একমাত্র আহাদ মির্জা। তাই এখন আমার দরকার তার বিশ্বাস। কায়ানের কণ্ঠে ছিল নির্লিপ্ত বাস্তবতা।
আরহান ঠান্ডা গলায় জবাব দিল, এই পেনড্রাইভ দিয়ে তুই আহাদ মির্জার বিশ্বাস অর্জন করতে চাস? কিন্তু আমি কেন তোকে পেনড্রাইভ দেব? এতে আমার কি আসে যায়? কায়ান নিরুত্তাপ দৃষ্টিতে তার দিকে তাকালো। না দিয়ে উপায় নেই। কায়ানের কণ্ঠে ছিল অদ্ভুত নীরবতা। আরহান তার কথাটিকে একেবারেই অগ্রাহ্য করে উঠে দাঁড়ালো। কণ্ঠে ছিল দৃঢ় প্রত্যয়। পেনড্রাইভ আমি দিচ্ছি না। এইবার কায়ান তাচ্ছিল্যের হালকা হাসি দিল। জোর করে নিতে পারি, কিন্তু এইবার সেটা আমি করব না। এই অপ্রত্যাশিত উত্তর শুনে আরহান থমকে গেল। চোখে ছিল বিস্ময় আর কপালে এক রেখা চিন্তার। তখনই কায়ান দীর্ঘ এক নিঃশ্বাস ফেলে চুপচাপ বলে, আমাদের বাবার খুনি আশরাফ মির্জা। ঘরে নেমে এলো হিম শীতল নীরবতা। কায়ান চুপচাপ দাঁড়িয়েছিল। চোখে জমে থাকা আগুন যেন ধীরে ধীরে ছড়িয়ে পড়ল তার কণ্ঠে। আমার সামনে আমার সামনে দাঁড় করিয়ে ওই জানোয়ারটা আমার বাবাকে গুলি করেছিল। কায়ানের কণ্ঠ কেঁপে উঠল, কিন্তু চোখে ছিল লৌহ কঠোরতা। বাবা আমাকে বলেছিল, চোখ বন্ধ কর কায়ান, কিন্তু আমি পারিনি। একটু থেমে কায়ান তীব্র গলায় বলল, ওর মৃত্যু না দেখে আমি শান্ত হব না। যতদিন বাঁচব এই আগুন আমার বুকের ভেতর জ্বলবে। আরহান কিছুক্ষণ চুপ করে কায়ানের চোখের দিকে তাকিয়ে থাকলো। ভেতরটা নাড়া দিয়ে উঠল, কিন্তু মুখে কিছুই বলল না, শুধু হাতের মুঠোটা শক্ত করলো।